পলিমার, আসলে কার্যত এটি ওই পলিপেপটাইড চেন, ওই পলিমার যার মলিকুলার ওয়েট নট লেস দেন 5000, মানে 5000 বা তার উপরে যার মলিকুলার ওয়েট যে পলিপেপটাইড চেনের, সেগুলোকে আমরা বলবো প্রোটিন। আমরা এসি ব্যাকগ্রাউন্ড কিছু কথা আছে, তোমাদের হ্যান্ডআউট তোমরা পেয়েছো, এখানে কয়েকটা শীট আছে নোটের মতো, আবার কয়েকটা স্লাইড তৈরি করা আছে। আমরা দেখি, আমরা প্রথমে প্রোটিন সম্বন্ধে কিছু কথাবার্তা বলবো অবশ্যই, তারপর ফাংশনস অফ প্রোটিন যেটি নিয়ে শুরু করেছিলাম। ফাংশনস অফ প্রোটিন, আবার এটিকে অনেক সময় বলা হয় ফাংশনাল ক্লাসিফিকেশন অফ প্রোটিন। তারপরে ক্লাসিফিকেশন বেসড অন দেয়ার কেমিক্যাল নেচার, তাদের কেমিক্যাল নেচার, কেমিস্ট্রি কি, তাদের কম্পোজিশন কি, তার উপর ভিত্তি করে, এবং নিউট্রিশনাল কোয়ালিটি, প্রোটিন কোন প্রোটিনের কোয়ালিটি কেমন, তার উপর একটা ক্লাসিফিকেশন আছে। তারপরে প্রপার্টিজ অফ প্রোটিন, প্রোটিনের কি প্রপার্টিজ আছে। আমরা এক এক করে শুরু করি। এখানে ইন্ট্রোডাকশনে কিছু কথা আছে, জাস্ট পড়লেই হবে। যেমন প্রোটিওস গ্রিক ওয়ার্ড, তার মানে প্রিএমিনেন্ট অর ফার্স্ট, তার মানে এটার প্রয়োজনীয়তাটা সবচেয়ে বেশি, ফার্স্ট র্যাঙ্ক কম্পাউন্ড। এইরকম কে সাজেস্ট করছে, কে নাম দিয়েছে। তারপরে গুরুত্ব বহন করে অনেকে বলছে যে উইদাউট প্রোটিন লাইফ উড বি ইম্পসিবল অন আওয়ার প্ল্যানেট, মানে প্রোটিনের এত কাজ যে একজন বলতেছিল যে উইদাউট প্রোটিন লাইফ উড বি ইম্পসিবল অন আওয়ার প্ল্যানেট। এই জন্য এর নাম হলো প্রোটিন, মানে ফার্স্ট র্যাঙ্ক বায়োমলিকুল। কিছু কাজ আছে, এটা পরবর্তীতে আসবে। তারপর তোমরা পড়ে নিবা। এখানে প্রোটিনের কাজ সম্বন্ধে বলা হচ্ছে যে প্রোটিন কি কাজ করে না। দেখো, হোয়াট টু ডু, সেলের ভিতরে সেল কাজ করবে। সেল ইজ দা স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। সেল, এই সেলে হোয়াট টু ডু, সেল কি করবে, কি সেলে কাজ হবে, মানে তার ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি। হোয়াট টু গো, প্রোটিন তৈরি কোথায় যাবে। when and how to perform, কখন কিভাবে কাজ করবে, এভরিথিং এই প্রোটিনের ভিতরে আছে। প্রোটিন ইজ, কি বলবো, ফার্স্ট এন্ড ফরমোস্ট বায়োমলিকুল ফর লিভিং অর্গানিজম। প্রোটিনের ডেফিনেশন সম্বন্ধে যেটা বলতেছিলাম, প্রোটিন আর হাইলি অর্গানাইজড, এই হাইলি অর্গানাইজড কথাটা বলতে হবে। তার কারণ যে প্রোটিন তোমরা দেখবা যে থ্রেড লাইক স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা যখন নষ্ট হয়ে যায় তখন সে কাজ করতে পারে না। এই জন্য বলতে হবে হাইলি অর্গানাইজড। নাইট্রোজেন কন্টেনিং বায়োমলিকুলস, যদি নাইট্রোজেন কন্টেনিং না বলো তাহলে অসুবিধা নাই। এই জন্য যে পলিমার অফ এল অ্যামাইনো অ্যাসিড, পলিমার অফ আলফা এল অর এল অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড হলেই অ্যামাইনো মানে অ্যামোনিয়া আছে, মানে নাইট্রোজেন আছে। কাজেই নাইট্রোজেন যদি না বলো তারপর অসুবিধা হবে না। যদি বলো প্রোটিনস আর দ্য পলিমার অফ আলফা অ্যামাইনো অ্যাসিড linked to peptide bond and having molecular weight more than 5000. That is the definition of protein. তাহলে কি কি ক্রাইটেরিয়া গেল প্রোটিন ডেফিনেশনে? ফার্স্ট ক্রাইটেরিয়া যে পলিমার অফ এল অ্যামাইনো অ্যাসিড অর আলফা এল আলফা অ্যামাইনো অ্যাসিড, নাম্বার 1 ক্রাইটেরিয়া। নাম্বার 2 ক্রাইটেরিয়া কি? মলিকুলার ওয়েট মোর দ্যান 5000। আর নাম্বার 3 হলো হাইলি অর্গানাইজড, হাইলি অর্গানাইজড। এই তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে সেটা প্রোটিন। আর যদি তিনটা ফুলফিল না করে, ফর এক্সাম্পল অ্যামাইনো অ্যাসিডের পলিমার, মনে করো 10টা বা 11টা অ্যামাইনো অ্যাসিড আছে, বা 8টা 9টা বা 7টা অ্যামাইনো অ্যাসিড আছে, সেটি মনে করো যদি 10টা 12টা পলিপেপটাইড, 10টা 12টা 15টা পলিপেপটাইড অবশ্যই, কিন্তু তার মলিকুলার ওয়েট 5000 এর উপরে হয়নি, সেটা প্রোটিন হবে না, সেটা পলিপেপটাইড। কিন্তু পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, এ ধরে নাও এখানে 200, ফর এক্সাম্পল 200 অ্যামাইনো অ্যাসিড আছে কোন একটি প্রোটিনে, এটা তো পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, তার মানে এটা পলিপেপটাইড, আবার এটা প্রোটিন। তাহলে দেখো, পলিপেপটাইডস আবার সেটি প্রোটিন, কিন্তু পলিপেপটাইড প্রোটিন না। তার মানে প্রোটিন হতে গেলে অবশ্যই তাকে আগে পলিপেপটাইড হতে হবে, কিন্তু পলিপেপটাইড হলে প্রোটিন হবে না। তার মানে অল প্রোটিনস আর পলিপেপটাইড, বাট অল পলিপেপটাইডস আর নট প্রোটিন। এখানে ডেফিনিশন থেকেই যেন মনে থাকে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবা, যেটা পরে আসবে, অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার তোমরা জানো। এখানে NH2 গ্রুপ থাকে, NH2 গ্রুপ থাকে,
আর ওদিকে কার্বক্সিল গ্রুপ থাকে, এই জন্য অ্যামাইনো অ্যাসিড। এই জন্য অ্যামাইনো অ্যাসিড আসলে অ্যাসিড মানে কি, এখানে কার্বক্সিল গ্রুপ আছে এই জন্য অ্যাসিড, কিন্তু তার সাথে অ্যামাইনো গ্রুপও থাকে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড অ্যামাইনো অ্যাসিডস। এটা প্রথম অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ, দ্বিতীয়টা অ্যামাইনো গ্রুপ, এই যে COOH আর NH2 এর মধ্যে লিংকেজ হয়, বন্ড তৈরি হয়। আবার পরেরটার যে সেকেন্ড, এটার তো NH2 গ্রুপ এদিকে লিংকেজে থাকলো, এটার আবার ডান দিকে যে কার্বক্সিল গ্রুপ সেটি থার্ড অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ, থার্ড অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ, ফোর্থ অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ। তার মানে হেড টু টেল ফ্যাশনে থাকে, হেড টু টেল ফ্যাশন। এই যে পেপটাইড বন্ড যেটা তৈরি হয় হেড টু টেল ফ্যাশন, মানে একটার হেড আর একটার টেল, পরেরটার টেল, ওইটার হেড তারটার টেল, এই হেড টু টেল ফ্যাশন, এইভাবে পেপটাইড বন্ড থাকে। ওকে, এখানে এলিমেন্টাল কম্পোজিশন যদি বলি তাহলে প্রোটিন is composed of mainly carbon, hydrogen, oxygen and nitrogen. Carbon, hydrogen, oxygen and nitrogen. In addition to these elements, proteins also contain sulfur and phosphorus to some extent. And sometimes proteins contain magnesium, some metal ions like magnesium, iron, zinc. তো মনে রাখবা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এরা হলো মেইন এলিমেন্টস। ইন এডিশন টু দিস এলিমেন্টস তারা সালফার এবং ফসফরাস ধারণ করে, এবং কোনো কোনো ক্ষেত্রে মেটাল আয়ন যেমন ম্যাগনেসিয়াম, আয়রন এবং জিঙ্ক থাকে। প্রোটিনের মধ্যে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে কারো জানা আছে? এটি অ্যানিমাল প্রোটিন যদি হয় তাহলে 16%, যেমন মিট, এগ, বুঝছো? আবার ওদিকে ফিশ, অ্যানিমাল প্রোটিনের ক্ষেত্রে এটি হলো 16%, মনে রাখবো। আর প্ল্যান্ট প্রোটিন যদি হয় তাহলে প্ল্যান্ট প্রোটিনের ক্ষেত্রে এটি হবে 18%। এই দুটো জিনিস মনে রাখবা, এটা অনেক সময় প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করতে আমাদের লাগে এবং ভাইভাতে জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, তাহলে আমরা প্রোটিন সম্বন্ধে জানলাম, আমরা তাহলে পেপটাইড বন্ড জানছি, ঠিক আছে? পেপটাইড বন্ড কিন্তু অলরেডি জানা হয়ে গেল। আমরা পলিস্যাকারাইডের মধ্যে কি বন্ড জেনেছিলাম? পলিস্যাকারাইডের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড। আর এখানে আমরা প্রোটিনের মধ্যে কি জানলাম? পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড। আচ্ছা, তাহলে পেপটাইড বন্ড আমরা পলিপেপটাইড সম্বন্ধে জানলাম। তো এদিকে যদি স্মল পেপটাইড থাকে, মনে করো 5 অ্যামাইনো অ্যাসিড আছে, তাহলে সেটাকে বলবো পেন্টাপেপটাইড। যদি 3টা অ্যামাইনো অ্যাসিড থাকে তাহলে সেটাকে বলবো ট্রাইপেপটাইড। যদি 8টা অ্যামাইনো অ্যাসিড থাকে তাহলে সেটাকে বলবো অক্টাপেপটাইড। তাহলে বলতো অক্টাপেপটাইডের মধ্যে কয়টা পেপটাইড বন্ড আছে? সাতটা। ইয়েস, গুড, 7টা মনে রাখবা, 7টা। কিন্তু প্রশ্ন যদি এইরকম করা হয় যে অক্টাপেপটাইডের মধ্যে 8টা পেপটাইড আছে, কিভাবে সম্ভব? স্যার যদি সার্কেল করে তাহলে সম্ভব। গুড গুড, যদি সার্কেল করে তার মানে প্রথম যে পেপটাইড, প্রথম যে অ্যামাইনো অ্যাসিড সেটার যে অ্যামাইনো গ্রুপ ফ্রি থাকলো, আর লাস্টের যে অ্যামাইনো অ্যাসিড তার কার্বক্সিল গ্রুপ ফ্রি থাকলো। এখন অ্যামাইনো গ্রুপ আর এই কার্বক্সিল গ্রুপ মিলে যদি আবার নতুন পেপটাইড বন্ড হয়, মানে সার্কেল হয়, মানে সাইক্লিক হয়, তাহলে সেটি হবে ওই যতটা অ্যামাইনো অ্যাসিড ততটাই পেপটাইড বন্ড থাকবে। অ্যামাইনো অ্যাসিডের ফাংশন দেখো, সরি প্রোটিনের ফাংশন। প্রোটিন দেখো, যদি টাইপ বলি মানে কি ধরনের, তাহলে এনজাইমস আর প্রোটিন। কাজে এনজাইমস আমরা কোনো সময় পড়াবো, তার কেমিস্ট্রি হলো প্রোটিন, এনজাইমগুলো হলো প্রোটিন। তো এনজাইম কি করে? এরা স্পিড আপ দ্য কেমিক্যাল রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশনের স্পিড বাড়িয়ে দেয়, যেমন অ্যামাইলেজ, সুক্রেজ, এগুলো হলো উদাহরণ। আবার হরমোনস কি কেমিক্যাল মেসেঞ্জার, এরা মেসেজ ক্যারি করে, যেমন ইনসুলিন, গ্লুকাগন, হ্যাঁ, গ্রোথ হরমোন। ট্রান্সপোর্ট, যেমন তোমরা বললাই যে এরা কি কিছু ট্রান্সপোর্ট করে, তাই না? যেমন অক্সিজেন ট্রান্সপোর্ট করে, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করে, যেমন হিমোগ্লোবিন অক্সিজেন ট্রান্সপোর্ট করে। কন্ট্রাকটাইল, যেমন মাসল কন্ট্রাকশন করে, তারপরে সেটাতে আমাদের মুভমেন্ট হেল্প করে, যেমন মায়োসিন এবং অ্যাক্টিন। প্রোটেক্টিভ, হ্যাঁ, যেমন হিলিং, কোন জায়গায় কেটে গেলে হিলিং হচ্ছে। তারপরে ডিফেন্স,
এক্স ইনহিবিটর যেমন ফিব্রিনোজেন, অ্যান্টিবডিজ, এগুলো। স্ট্রাকচারাল, ও স্ট্রাকচারাল, একটা মেয়ে কি আনসার করলো গ্লাইকোজেন, গ্লাইকোজেন না, ও আমি বললাম না যে গ্লাইকো কেটে দাও, তাহলে জেন রেখে দাও, তার মানে কি কোলাজেন, এই যে কোলাজেন, কোলাজেন, ঠিক আছে, কোলাজেন। স্টোরেজ যেমন অ্যালবুমিন, যেমন এগের যে হোয়াইট, এটা স্টোর, নিউট্রিয়েন্ট স্টোর করে রাখে, সেটা আমরা খাই, স্টোরেজ। টক্সিন যেমন ব্যাকটেরিয়াল ডিপথেরিয়া টক্সিন। কমিউনিকেশন করে যেমন সেল সিগন্যালিং, সেখানে বিভিন্ন গ্লাইকোপ্রোটিনস আছে, সেগুলো রিসেপ্টর অন সেল সারফেস, সেগুলো কেসে করে। এগুলো হলো টাইপ। এটারই আরো দুইটা পরের স্লাইড তোমাদের কাছে অলরেডি দেওয়া আছে, তোমরা ওখানে পড়ছো, তোমরা ডিটেলস পড়ে নিবা। এখান থেকে জানা তো অবশ্যই, তোমাদের এনিম্যাল হাজবেন্ডারি স্টুডেন্ট, তোমাদের এটা জানতেই হবে। উদাহরণ যেন ঠোঁটস্থ থাকে, প্রত্যেকটা টাইপ থেকে কি রোল এন্ড কি এক্সাম্পল, বুঝতে পারছো? যেমন অনেক সময় প্রশ্ন করা হয় যে গিভ এক্সাম্পল অফ প্রোটিন ফ্রম দ্য ফলোইং গ্রুপস। যেমন একটা বলা হলো যে এ প্রোটেক্টিভ প্রোটিন, প্রোটেক্টিভ প্রোটিন, 2 স্টোরেজ প্রোটিন, 3 ট্রান্সপোর্ট প্রোটিন। এভাবে প্রোটিনের নাম দেওয়া হলো, উদাহরণ দিতে হবে, বুঝতে পারছো? কাজে এটি যেন তোমাদের মুখস্থ থাকে। ওকে, পরের দুইটা স্লাইড আমি এখানে নিয়ে আসিনি, ওখান থেকে তোমরা হেল্প নেবে। হ্যাঁ, ক্লাসিফিকেশন, প্রোটিনস ক্লাসিফিকেশন বেসড অন দেয়ার কম্পোজিশন। তোমরা দেখে নিবে তো, আমি এটা কেবল লক্ষ্য করলাম এখানে একটু টাইপিং মিস্টেক ছিল। তোমাদের যে হ্যান্ডআউট দিয়েছি এখানে অন্য কিছু লিখেছে, এটা কারেকশন করলাম আমি, আমার চোখে তখন ধরা পড়েনি, এটা টাইপিং মিস্টেক ছিল। আই রিপিট, এটা তোমাদের যে হ্যান্ডআউট দিয়েছি সেখানে টাইপিং মিস্টেক সম্ভবত আছে, তোমরা এটা কারেক্ট করবা। ক্লাস এটা ঠিক আছে অন দ্য বেসিস অফ দেয়ার কম্পোজিশন। এখানেও তোমরা এই যে কম্পোজিশনের যে ক্লাস, এটাও তোমাদের, এটা কাইন্ড অফ মুখস্থ, এটা অন্য বর্ণনায় যাওয়ার দরকার নাই, এতটুকু তোমাদের মুখস্থ করলে হবে। যেমন সিম্পল প্রোটিন, কনজুগেট প্রোটিন, ডিরাইভড প্রোটিনস। সিম্পল প্রোটিনস মানে দে আর দ্য অনলি পলিমার্স অফ অ্যামিনো অ্যাসিডস। কনজুগেট প্রোটিন, polymer of amino acids plus some other groups. Are derived proteins, they are the derivative of these groups. এটা হলো সিম্পল ডেফিনিশন। এখন সিম্পল প্রোটিনের মধ্যে গ্লোবিউলার প্রোটিন এন্ড ফাইব্রাস প্রোটিন। গ্লোবিউলার প্রোটিন কেন? দে আর গ্লোবিউলার ইন শেপ, স্ফেরিক্যাল ইন শেপ। আর ফাইব্রাস, দে আর রড লাইক স্ট্রাকচার, লং রড লাইক স্ট্রাকচার, ফাইব্রাস। তো গ্লোবিউলার প্রোটিনের উদাহরণ, এই গ্লোবিউলার প্রোটিনের উদাহরণ অ্যালবুমিন, গ্লোবিন, গ্লুটালিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিনস, গ্লোবিনস এখানে হিমোগ্লোবিন আসবে, উদাহরণটা তোমরা লিখে নিতে পারো, এখানে হিমোগ্লোবিন আসবে, গ্লোবিন। ফাইব্রাস প্রোটিন উদাহরণ কোলাজেন, ইলাস্টিন, ক্রিয়াটিন, এগুলা উদাহরণ মনে রাখবা, নাম এবং উদাহরণ। ওকে, দেন কনজুগেট প্রোটিন। কনজুগেট প্রোটিন তার মানে যেটা বলতেছিলাম, পলিমার অফ অ্যামিনো অ্যাসিড প্লাস আদার নিউক্লিক অ্যাসিড থাকবে, গ্লাইকোপ্রোটিন কার্বোহাইড্রেট থাকবে প্রোটিনের সাথে, লিপোপ্রোটিন লিপিড থাকবে, এবং সেটা কি হতে পারে? এলডিএল, ভিএলডিএল, এইচডিএল। এটা ফসফোপ্রোটিন, যেমন প্রোটিনের সাথে ফসফরাস থাকবে, যেমন কেজিন। ক্রোমোপ্রোটিন যেমন কালার্ড কম্পাউন্ড থাকবে, যেমন হিমোগ্লোবিন, ওই যে আয়রন যেখানে আছে এটা কালার্ড। মেটালোপ্রোটিন, মেটাল থাকবে, ফ্লাভোপ্রোটিন। ওকে, আর ডিরাইভড প্রোটিন সেটা 1 এবং 2 থেকে ডেরিভেটিভস দেখবা, কোয়াগুলেটেড প্রোটিনস, মেটাপ্রোটিনস, প্রাইমারি ডেরিভেটিভস, সেকেন্ডারি ডেরিভেটিভস, এবং এর উদাহরণগুলো দেখে নেবা। ওকে, তাহলে যদি আবার আরো ফিরে আসি দেখি, তাহলে একে যদি বলি দ্য ফাংশনস অফ প্রোটিন, সেটি যেমন হবে। আবার যদি বলি গিভ দ্য ফাংশনাল ক্লাসিফিকেশন অফ প্রোটিন, তাহলে এটি আনসার। আবার যদি বলি যে প্রোটিনস ক্লাসিফিকেশন বেসড অন देयर কম্পোজিশন, তাহলে এটি। ওকে, এখন যদি বলি প্রোটিনস ক্লাসিফিকেশন বেসড অন देयर নিউট্রিশনাল কোয়ালিটি, নিউট্রিশনাল কোয়ালিটি কেমন হবে? এটা হলো যে কমপ্লিট প্রোটিন, পার্শিয়ালি কমপ্লিট প্রোটিন আর ইনকমপ্লিট প্রোটিন। কমপ্লিট প্রোটিন মনে রাখবা যে এখানে সাধারণত আমরা হিউম্যান রিকোয়ারমেন্ট অনুযায়ী কথা বলি। যেমন প্রোটিনস, এটার মধ্যে অ্যামিনো অ্যাসিডস আছে, এই অ্যামিনো অ্যাসিড গুলোর মধ্যে আমরা পরে দেখবো স্লাইডে আছে কিনা,
যদি থাকে তাহলে পড়ে নিব, না থাকলে অন্য কোনো সময় হয়তো আসবে, জেনে রাখবো, অন্য কোনো সময় আসবে, না হলে তখন জিজ্ঞাসা করবো আমাকে। এসেনশিয়াল অ্যামোনিক এসেনশিয়াল অ্যামোনিক যদি আসে তাহলে আসবে, না আসলে পরে কোনো ক্লাসে জিজ্ঞাসা করবো। কমপ্লিট প্রোটিন সহ যেমন ইমিউনের যে রিকোয়ারমেন্ট, যেসব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড দরকার হয়, যে পরিমাণে দরকার হয় সেই পরিমাণে যদি কোনো প্রোটিনের মধ্যে থাকে তাহলে সেই প্রোটিনকে বলবো কমপ্লিট প্রোটিন। তাহলে আই রিপিট, যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হিউম্যানের জন্য যতটুকু দরকার হয় সেই পরিমাণে যদি অ্যামাইনো অ্যাসিড কোনো প্রোটিনের ভিতরে থাকে তাহলে সেটিকে আমরা বলবো কমপ্লিট প্রোটিন। যেমন এগ অ্যালবুমিন, অ্যালবুমিন যেটা, তারপরে মিল্কে যেটা আছে কেজিন, এরা হলো কমপ্লিট প্রোটিন। এগ অ্যালবুমিন, মিল্ক, কেজিন, বিশেষ করে এগ অ্যালবুমিন, অন্য কোনো প্রোটিনের কোয়ালিটি কেমন সেটি কোয়ালিটি যাচাই করার জন্য এগ অ্যালবুমিনকে অনেক সময় রেফারেন্স প্রোটিন হিসাবে চিন্তা করা হয়, মনে রাখবা। আর একবারে সর্বডানে আসি, ইনকমপ্লিট প্রোটিন। ইনকমপ্লিট প্রোটিন মানে এই যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বললাম, এই কোনো একটি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড টোটালি ওই প্রোটিনের মধ্যে নাই, তাহলে সেটাকে বলবো ইনকমপ্লিট প্রোটিন। যেমন জিলাটিন, জিলাটিন তোমরা দেখো বাজার থেকে অনেক সময় জিলাটিন দিয়ে অনেক খাবার তৈরি করতেছে। জিলাটিন, জিলাটিনের মধ্যে ট্রিপ্টোফ্যান নেই। জেইন, জেইনের মধ্যে ট্রিপ্টোফ্যান, লাইসিন নাই। তাহলে এটার মধ্যে সবগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড রিকোয়ার্ড অ্যামাউন্ট আছে, আর ইনকমপ্লিট প্রোটিনের এক বা একাধিক এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড টোটালি অ্যাবসেন্ট, এটা ইনকমপ্লিট প্রোটিন। আর পার্শিয়ালি কমপ্লিট প্রোটিন মানে all the required amino acids are present but not up to the mark, one or two are not up to the mark, সেটা পার্শিয়ালি ইনকমপ্লিট প্রোটিন। যেমন হুইট, রাইস, এদের যে প্রোটিন, সেই প্রোটিনের মধ্যে লাইসিন আছে কিন্তু যে পরিমাণে আমাদের দরকার সেই পরিমাণে নাই, তার চেয়ে একটু কম আছে, কাজে রাইস প্রোটিনটাকে আমরা বলতেছি পার্শিয়ালি কমপ্লিট প্রোটিন। যেমন পালস, পালসের মধ্যে এখানে নাই, তোমরা লিখে নিতে পারো, পালসের মধ্যে মিথিওনিন, পালসের মধ্যে মিথিওনিন যে পরিমাণে আমাদের হিউম্যানের দরকার সেই পরিমাণ নাই, কিন্তু আছে, আছে কিন্তু সেই পরিমাণ নাই, কাজেই ওই পালস প্রোটিনটাও হলো পার্শিয়ালি কমপ্লিট প্রোটিন। পার্শিয়ালি কমপ্লিট প্রোটিন কোন কোন বইয়ে করতে চাচ্ছিলাম স্যার, আমি বলছিলাম যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো আছে ওগুলো স্যার ওটা না থাকলেই ইনকমপ্লিট। কোন একটা ইয়েস, কোন একটা না থাকলে, ইয়েস কোন একটা না থাকলে মানে অ্যাবসেন্ট থাকলে মানে টোটাল ইনকমপ্লিট, সেটা হলো ইনকমপ্লিট। আর কিন্তু পরিমাণ মতো নাই তাহলে সেটা হলো পার্শিয়ালি কমপ্লিট প্রোটিন। ওকে, আমার মনে হয় বুঝতে পারছো। প্রপার্টিজ অফ প্রোটিন, সলিউবল। আচ্ছা, প্রোটিন মলিকুলটা কি বড় মলিকুল না ছোট মলিকুল, কি মনে হয়? বড়। এটা বড়, এটা অনেক বড় মলিকুল, তার ইটস এ পলিমার, ইটস এ পলিমার অফ ইটস মনোমারিক ইউনিট মানে অ্যামাইনো অ্যাসিডস, কাজেই এটা বড় মলিকুল। কাজে বড় মলিকুল যেহেতু, সেটা ইন জেনারেল মনে রাখবা যে দে উইল নট মেক ট্রু সলিউশন ইন ওয়াটার, রাদার দে উইল মেক এ কলয়েডাল সাসপেনশন। প্রোটিন তার সলিবিলিটি, তাই এটা প্রোটিনের সলিউশন যদি দেখো তাহলে এটা দেখবো কলয়েডাল সাসপেনশন। এই জন্য অনেক সময় তোমাদের বুদ্ধিমত্তার পরিচয় নেওয়া হয় যে টেবিলের মধ্যে দুইটা সলিউশন আছে, দুইটা টেস্ট টিউবে, একটা হলো অ্যামাইনো সলিউশন আর একটা হলো প্রোটিনের সলিউশন। কোনটাতে অ্যামাইনো কোনটাতে প্রোটিন আছে বলে দাও তো। তোমার ওটা স্যার টেস্ট করা লাগবে, বায়োরেট টেস্ট করো, বলে টেস্ট করা যাবে না, জাস্ট দেখেই বলতে হবে। টেকনিকটা হলো যেটা দেখে মনে করো যে একটু টার্বিডিটি থাকবে, মানে ঘোলাটে ঘোলাটে, ক্লিয়ার সলিউশন ক্লিয়ারই কিন্তু ঘোলাটে, তাহলে সেটা হলো প্রোটিনের সলিউশন। আর অন্যটা হলো অ্যামাইনো অ্যাসিডের সলিউশন। দেখে বোঝা যাবে যে এটাকে বলা হয় কলয়েডাল সাসপেনশন সলিবিলিটি। শেপ, শেপ মেইনলি দেখবা গ্লোবুলার শেপ আর ফাইব্রাস, দুইটা মনে রাখবা। শেপ অনুযায়ী যদি ক্লাসিফিকেশন করি, এখানে আমি দেখানো হয়েছে প্রথমটাই সিম্পল প্রোটিনের মধ্যে শেপ অনুযায়ী ক্লাসিফিকেশন দেখানো হয়েছে যে এটা গ্লোবুলার এবং ফাইব্রাস। তাহলে স্ফেরিক্যাল এবং লং এই দুই থাকবে আর কি, যেমন অ্যালবুমিন গ্লোবুলার কিন্তু কোলাজেন এলংগেটেড। মলিকুলার ওয়েট তো এটা ভেরি করে প্রোটিন থেকে প্রোটিনে, এবং সেটা ডিপেন্ড করে যে তার মধ্যে কত অ্যামাইনো অ্যাসিড আছে। একই প্রোটিনের মলিকুলার ওয়েট ভেরি করবে না,
যেমন ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ইনসুলিন, তাদের যে মলিকুলার ওয়েট সেটা ফিক্সড, কিন্তু ট্রিপসিন থেকে কাইমোট্রিপসিন থেকে অন্য কোনো প্রোটিন, সেটার মলিকুলার ওয়েট ভেরি করবে। এবং যেটার মধ্যে যত বেশি অ্যামাইনো অ্যাসিড থাকবে, যত বেশি মলিকুলার ওয়েটের অ্যামাইনো অ্যাসিড থাকবে, তার মলিকুলার ওয়েট তত বেশি হবে। আইসোইলেকট্রিক পিএইচ, আইসোইলেকট্রিক পিএইচ মানে যেসব কম্পাউন্ড তাদের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের চার্জ বহন করতে পারে, তারা যখন নেট চার্জ 0 প্রদর্শন করে কোনো পিএইচ মানে, তাহলে সেই পিএইচ মানটাকে তার জন্য বলা হয় আইসোইলেকট্রিক পিএইচ। এখন প্রোটিন তো অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তোমরা এখানে অ্যামাইনো গ্রুপ দেখতেছো, এখানে কার্বক্সিল গ্রুপ দেখতেছো। তো কার্বক্সিল গ্রুপ যদি এখানে কার্বক্সিলেট হয়, মানে এখান থেকে প্রোটন চলে যায়, মানে COO মাইনাস, আবার NH2 এখানে যদি NH3 হয় তাহলে N এর উপরে প্লাস, তাহলে দেখো N এর উপরে প্লাস আর ওইদিকে COO মাইনাস। তো এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, মনে করো গ্লাইসিন, এই রেটে থাকবে একটা নির্দিষ্ট পিএইচ মানে, যে কোনো পিএইচ মানে থাকবে না। আবার অ্যালানিন, এই যে প্লাস এবং মাইনাস চার্জ সমান হবে একটা পিএইচ মানে, কিন্তু গ্লাইসিনেরটার ওই পিএইচ না। আবার অ্যাসপার্টিক অ্যাসিড অন্য আরেকটা পিএইচ মানে আর নেট চার্জ 0 হবে, কিন্তু এগুলো কারোর সাথে মিলবে না, প্রত্যেকটারই আলাদা আলাদা। যে পিএইচ মানে এই কম্পাউন্ড গুলো চার্জ থাকে, কিন্তু নেট চার্জ 0 থাকে। চার্জ তো প্লাস মাইনাস দুটোই আছে, চার্জ, বাট নেট চার্জ 0, সেই পিএইচ মানটাকেই ওই কম্পাউন্ডের জন্য বলা হবে আইসোইলেকট্রিক পিএইচ। মানে গ্লাইসিনের আইসোইলেকট্রিক পিএইচ আছে, ভ্যালিনের আছে, সেটি আলাদা, আবার অ্যাসপার্টিক অ্যাসিড সেটি এদের থেকে আলাদা, ওইরকম এক প্রোটিনের অন্য প্রোটিন থেকে আলাদা আইসোইলেকট্রিক পিএইচ। আইসোইলেকট্রিক পিএইচ মানে যখন যায় তখন ওই প্রোটিনটা ওখানে লিস্ট সলিউবল হয়, সবচেয়ে কম দ্রবণীয় অবস্থায় থাকে, তার মানে ওখানে প্রিসিপিটেশনটা ম্যাক্সিমাম হয়। এটা মনে রাখবা, ওখানে প্রিসিপিটেশন ম্যাক্সিমাম হয়। মিনিমাম সলিবিলিটি মিনিমাম, তার মানে হলো ম্যাক্সিমাম প্রিসিপিটেশন। আইসোইলেকট্রিক পিএইচ মানে কোন কম্পাউন্ড সেটা লিস্ট সলিউবল হয়, তার মানে ম্যাক্সিমাম প্রিসিপিটেশন পড়ে, লিস্ট ভিসকোসিটি প্রদর্শন করে, এই যে এখানে আছে, বা মিনিমাম ভিসকোসিটি প্রদর্শন করে। তাহলে আমরা পিআই কি সেটি জানলাম, এবং পিআই এ প্রোটিন কি কি প্রপার্টিজ এক্সিবিটেড করে সেটি। তাহলে যদি প্রশ্ন করা হয় যে কেজিন বা অ্যালবুমিন তাদের নিজস্ব পিআই মানে কি কি প্রপার্টি এক্সিবিট করে, লিস্ট ডাউন করো, তাহলে বলতে হবে যে তাদের পিএইচ মানে তারা মিনিমাম সলিবিলিটি প্রদর্শন করে, মিনিমাম হাইড্রেশন এবং মিনিমাম ভিসকোসিটি, ম্যাক্সিমাম প্রেসিপিটেশন, লিস্ট বাফারিং ক্যাপাসিটি, এগুলো। ওকে, এখন চলে আসি অ্যাসিডিক এবং বেসিক প্রোটিনস। কোনটাকে অ্যাসিডিক প্রোটিন বলবো? আইসোইলেকট্রিক পিএইচ যদি আরেকবার বলতেন স্যার, মানে নেটে একটু প্রবলেম ছিল তো। Isoelectric pH is a pH of an amphoteric compound. এই যে কম্পাউন্ড বলতেছি এটাকে বলতে হয় অ্যামফোটেরিক কম্পাউন্ড। অ্যামফো মিন্স বোথ, অ্যামফোবিয়া আমরা বলি না, অ্যামফোটেরিক, তার মানে এখানে অ্যাসিডিক বেসিক দুই ধরনের প্রপার্টি থাকলে তাদেরকে বলা হয় অ্যামফোটেরিক কম্পাউন্ড। তাহলে যারা অ্যামফোটেরিক কম্পাউন্ড তাদেরই আইপিএইচ থাকে। কাজে ডেফিনেশনটা হলো যে আইপিএইচ অর পিআই, এটা আইসোইলেকট্রিক, তো এই জন্য এটাকে আইসোইলেকট্রিক না বলে আইপিএইচ অর আইসোইলেকট্রিক পিএইচ অর পিআই ইজ এ পিএইচ ভ্যালু, ইজ এ পিএইচ, এটা একটা পিএইচ মান, ইজ এ পিএইচ আর of an amphoteric compounds at which it exists at deuterion form. এটা হলো ডেফিনেশন স্যার। তাহলে জুটারায়নটা কি? জুটারায়নটা হলো আয়ন বাট নেট চার্জ 0। জুটারায়ন হলো আয়ন বাট নেট চার্জ 0। I repeat, IPH is a pH of an amphoteric compound at which it exists
ইন জুইটারাইন ফর্ম। এইটাই। হ্যাঁ, বলো, কে প্রশ্ন জিজ্ঞাসা করতে চাচ্ছিল? স্যার অ্যামফোটেরিক বলার কারণ কি যে অ্যামিনো গ্রুপ এবং কার্বক্সিল গ্রুপ আছে তাই? হ্যাঁ হ্যাঁ, অ্যামফোটেরিক মানে এখানে অ্যাসিড হিসেবে কাজ করবে, বেস হিসেবে কাজ করবে। যখন এটা যাদের সাথে রিঅ্যাকশন করবে, যদি অ্যাসিড আসে তাহলে এটা বেস হিসেবে বিহেভ করবে, আর যদি বেস আসে তাহলে এটা অ্যাসিড হিসেবে বিহেভ করবে। ওকে। হ্যাঁ, অ্যাসিডিক এবং বেসিক প্রোটিন। অ্যাসিডিক এবং বেসিক প্রোটিন, এখানে দেখো বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড আছে। অ্যাসিডের ক্লাসিফিকেশন হ্যাঁ তোমাদের হালকা জানাও আছে ইন্টারমিডিয়েটে, আমরা পরে ক্লাসে দেখব। এখানে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড আছে, আবার বেসিক অ্যামাইনো অ্যাসিড আছে। অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ হলো অ্যাসপার্টিক অ্যাসিড এন্ড গ্লুটামিক অ্যাসিড। এই যে অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। আর বেসিক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ হলো লাইসিন এবং আর্জিনিন। তো লাইসিন এবং আর্জিনিন কে ভাগ, এটা ভাগ অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক, মানে এটা নিচে আছে। এটা রেশিও যদি একের বেশি হয়, তার মানে কোন প্রোটিনে যদি লাইসিন এবং আর্জিনিনের পরিমাণ অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড বেশি থাকে, তাহলে সেটাকে বলবো বেসিক প্রোটিনস। যদি উল্টাটা থাকে, অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড যদি বেশি থাকে, তাহলে সেটাকে বলবো অ্যাসিডিক প্রোটিন। তার মানে অ্যাসিডিক প্রোটিন, বেসিক প্রোটিন। প্রিসিপিটেশন প্রোটিন, প্রোটিনকে সলিউশন থেকে প্রিসিপিটেট ফেলানো যায় বিভিন্ন মেথডে, সেভারাল মেথডস আছে। যেমন একটা সলিউশন আছে প্রোটিনের, প্রোটিন ইজ অলরেডি ইন সলিউশন, তারপরে সেখানে যদি অ্যামোনিয়াম সালফেট যোগ করি অথবা সোডিয়াম সালফেট যোগ করি, তাহলে প্রোটিন আর সলিউশনে থাকতে পারবে না, প্রোটিন প্রিসিপিটেটেড হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ প্রোটিন এবং ওয়াটারের মধ্যে যে অ্যাফিনিটি, সেই অ্যাফিনিটিতে প্রোটিন সলিউশনে থাকে। এখন যখন সল্ট যোগ করব, সল্ট এরাও সলিউট, আবার সলভেন্ট হলো ওয়াটার, তাহলে এই সলিউট এবং ওয়াটার তাদের মধ্যে একটা অ্যাফিনিটি আছে। এই সল্টের সাথে ওয়াটারের যে অ্যাফিনিটি, সেই অ্যাফিনিটি প্রোটিন এবং ওয়াটারের অ্যাফিনিটির চেয়ে বেশি। কাজে ওয়াটার তখন প্রোটিনকে বাদ দিয়ে দেয়, তখন এদের সাথে সলিউশন তৈরি করে, কাজে প্রোটিন প্রিসিপিটেটেড হয়। আবার স্ট্রং অ্যাসিড দিলে, যেমন এগলি স্ট্রং অ্যাসিড, সেখানে প্রিসিপিটেট হয়। যেমন সল্ট, হেভি মেটাল তাদের সল্ট, যেমন লেড সালফেট, মার্কারি, আয়রন, এদের সল্ট যোগ করলেও প্রিসিপিটেটেড হয়। আবার অ্যালকালয়েড রিয়েজেন্ট লাইক টেনিক অ্যাসিড, এগুলো যোগ করলেও প্রিসিপিটেট হয়। তাহলে এখানে 4 ধরনের উদাহরণ দেওয়া আছে। এইসব এজেন্ট যোগ প্রোটিন সলিউশনে যোগ করলে প্রোটিন প্রিসিপিটেটেড হয়। উদাহরণ জানবা। প্রোটিন প্রিসিপিটেটেড হয় সল্ট যোগ করলে, আবার অনেক ক্ষেত্রে সল্ট দিলে প্রোটিন সলিবল হয়। এটা তোমরা নোট নিতে পারো, তোমরা লিখবা সল্টিং ইন, এখানে লেখা আছে সল্টিং আউট। দেখো সল্টিং আউট মানে সল্ট যোগে প্রোটিন আউট, মানে প্রোটিন আউট বাই অ্যাডিং সল্ট, এটা হলো সল্টিং আউট। এটা মনে রাখবা, সল্টিং আউট মানেটা কি? প্রিসিপিটেশন অফ প্রোটিন বাই অ্যাডিং সল্ট, এটা সল্টিং আউট। আর সল্টিং ইন একটা আছে, সেটি হলো কি? সলিবুলাইজেশন অফ প্রোটিন বাই অ্যাডিং সল্ট। একটা হলো প্রিসিপিটেশন এটা, আর অন্যটা হলো সলিবুলাইজেশন। সলিবুলাইজেশন অফ প্রোটিন বাই অ্যাডিং সল্ট ইজ সল্টিং ইন, ইন, সল্টিং ইন। ওখানে দেখবা যে ওখানে গ্লোবুলার প্রোটিন, সেখানে স্পেরিং সলিবল, সেখানে যদি সোডিয়াম ক্লোরাইড সল্ট যোগ করা হয়, তাহলে দেখবে যে সম্পূর্ণ সলিবল হয়ে গেছে। তাহলে সল্টিং আউট এখানে জানলাম। আবার আরেকটি জিনিস আছে সল্টিং আউট, সেটির সম্বন্ধে ধারণা পেলাম। ওকে, তাহলে আজকে আমরা ইন্ট্রোডাক্টরি কিছু কথা, তারপরে ফাংশনাল ক্লাসিফিকেশন, তারপরে শেপ অনুযায়ী ক্লাসিফিকেশন, তারপরে কম্পোজিশন অনুযায়ী ক্লাসিফিকেশন, নিউট্রিশন বেসিসে প্রোটিনের ক্লাসিফিকেশন আমরা জানছি, তারপরে প্রোটিনের প্রপার্টি আমরা জেনেছি। এইটুকু ছিল আজকের ক্লাস।